হ্যালো এভরিওয়ান, আমার নাম রুনু ইয়াসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমরা এর আগে WBCS এর 10 বছরের প্রশ্নপত্র আলোচনা করেছিলাম, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র। তারপরে PSC ক্লার্কশিপ পরীক্ষার সব প্রশ্নপত্র আমরা ডিটেলসে আলোচনা করেছি। দেখে না থাকলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। এবার থেকে নতুন একটা সিরিজ শুরু করেছি, যেখানে আমরা আলোচনা করব একটি বিশেষ বই। সেই বইয়ের নাম নেওয়া যাবে না। সেই বিশেষ বইয়ে কিছু প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে মক টেস্ট হিসাবে। ভীষণ ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো, প্রত্যেকটি প্রশ্ন আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলো কিন্তু মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষার উপর ভিত্তি করেই কিন্তু করা হয়েছে। তবুও অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে সমানভাবেই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। স্ট্র্যাটেজিকে আমি ভেবেছিলাম পড়াবো, দুটি ক্লাস আমার অলরেডি দেওয়াও হয়েছিল, কিন্তু তারপরে আমি দেখলাম that you guys are not really interested on that, so I thought that আমার এটাতেই মুভ করা উচিত। তাই আমি কিন্তু MCQ সলভ করাবো। এটা তোমাদের ক্ষেত্রেও বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ পরীক্ষা আমাদের মিসলেনিয়াস জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এখন মক টেস্ট বা সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। কে অমৃতা ঘাট নামে পরিচিত? আরেকটি কথা হচ্ছে, এই যে প্রশ্নগুলো লেখালাম সেগুলো তোমরা শুনে নিলে তাহলে কিন্তু হবে না। এটা খাতার মধ্যে যেই প্রশ্নগুলো তোমাদের ডাউট রয়েছে বা জানো না, আগে জানতে না, সেগুলো অবশ্যই লিখে রাখতে হবে এবং সেগুলো রেগুলার বেসিসে রিভাইজ করতে হবে। নাহলে কিন্তু এই ক্লাসের কোনো সাফল্য তোমরা পাবে না, কোনো হেল্প তোমরা পাবে না। যাই হোক, পরে প্রথম প্রশ্নতে চলে আসা যাক, কে অমৃতা ঘাট নামে পরিচিত ছিলেন? তো উত্তর কি হয়ে যাবে? তোমরা আগে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরেই রিজিউম করে আনসারটা দেখবে। তো উত্তর হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে বিন্দুসার। এক্ষেত্রে অনেক কনফিউশন হয় বিম্বিসার এবং বিন্দুসার নিয়ে। তো উত্তরটি কিন্তু বিন্দুসার, অপশন নাম্বার সি। তিনি আজীবিক ধর্ম সম্প্রদায়ের মানুষ ছিলেন। আজীবিক ধর্ম সম্প্রদায়ের মানুষ ছিলেন। তাহলে এই বিন্দুসারেরই কিন্তু ছেলে ছিলেন হচ্ছে অশোক আর সুসীন। এই বিন্দুসারের সময়ে একটা যুদ্ধ হয়, সেটা কাশ্মীরের যুদ্ধ। তাহলে কার সময় কাশ্মীরের যুদ্ধ হয়ে থাকে? কাশ্মীরের যুদ্ধ হয়েছিল বিন্দুসারের সময়। তো সেই সময় তিনি তার ছেলে সুসীনকে পাঠান, কিন্তু সুসীন এক্ষেত্রে যুদ্ধ করতে না পারায় কিন্তু তিনি হেরে যান। কিন্তু তারপরে অশোককে পাঠানো হয়। তো অশোকের জীবনে গুরুত্বপূর্ণ যুদ্ধ কিন্তু কাশ্মীরের যুদ্ধ। তাহলে আমরা এই যে জানি সম্রাট অশোক, তার জীবনের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ আমরা জানি কলিঙ্গ, তাই তো? কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধ এবং কাশ্মীরের যুদ্ধ, এটাই অশোকের জীবনের গুরুত্বপূর্ণ যুদ্ধ। তবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যুদ্ধ কিন্তু কাশ্মীরের যুদ্ধ। যদিও কলিঙ্গ যুদ্ধের পরবর্তীতে তার মন চেঞ্জ হয়ে গিয়ে অশোক পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তাহলে অশোক কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ ছিলেন। তার বাবা বিন্দুসার কিন্তু ছিলেন আজীবিক ধর্ম সম্প্রদায়ের মানুষ। এবার এই যে অশোক বললাম, তিনি বৌদ্ধ ধর্মে যখন গ্রহণ করলেন, তো সেই বৌদ্ধ ধর্মের রিলেটেড একটা জিনিস বারবার পরীক্ষায় আসে, যে এই বৌদ্ধ ধর্মের যে সম্মেলনগুলো রয়েছে, সঙ্গীতগুলো হয়েছিল, সেটা কবে? 4 বার হয়েছে। সবার প্রথম যেটা রয়েছে অজাতশত্রু এর সময়, অজাতশত্রু এর আমলে হয়। তারপরে কালাশোক, তারপরে অশোক, আর তারপরে দ্বিতীয় অশোক, যাকে আমরা কনিষ্ক বলে চিনি, তাই তো? কনিষ্ক বলে চিনি। তাহলে এই বৌদ্ধ সঙ্গীতগুলো কখন হয়? এই তারিখগুলো গুরুত্বপূর্ণ। 483 BC এর মধ্যে হয়। তারপরেরটা হয় 383 BC এর মধ্যে। তারপরেটা 255 BC এর মধ্যে। তারপরেটা 180 এর মধ্যে হয়। তাহলে এই তারিখগুলো যেমন গুরুত্বপূর্ণ, ওই সময়ে কোন রাজার আমলে হয় সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবার কোন স্থানে হয় সেই স্থানগুলো আমি লিখাচ্ছি। সবার প্রথমে যেটা হয় সেটা রাজগৃহের মধ্যে হয়। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বৈশালীতে হয়। তারপরেটা হয় পাটলিপুত্র, এবং তারপরেটা হয় কুণ্ডলবন। কোথায় অবস্থান করেছে?
সেটা কিন্তু জম্মু এবং কাশ্মীরের মধ্যে অবস্থান করত কুণ্ডলবন, সেখানে হয়েছে এই চারটা বৌদ্ধ সঙ্গীতি। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। এবার এটা তো হলো জায়গা কোন তারিখে হয়, মানে সালে হয়, এবং রাজা, কিন্তু তার সময় দেশক ছিলেন, হেড যিনি ছিলেন, সেই দেশকগুলোর নাম আমি এখানে লিখাচ্ছি। সবার প্রথম ছিল হচ্ছে মহাকশ্যপ, তারপরে বারে ছিল সাবক মীর, তারপরে মোগলিপত্তিস, বসুমিত্র, হ্যাঁ বসুমিত্র। তাহলে ট্রিকটা কি করে মনে রাখবে? সবার প্রথমে শত্রু, অজাত শত্রু, তারপরে কালাশোক, এখানেও অশোক আছে, তবে এটা কালা অশোক, হ্যাঁ কালাশোক, তারপরটা অশোক, তারপরটা দ্বিতীয় অশোক, বা যেটাকে আমরা কনিষ্ক বলে জানি। তাহলে 483, 100 বিয়োগ করে 383 এবং 255 ফার্স্ট এডিতে এই বৈঠকগুলো হয়েছিল, মানে এই সঙ্গীতিগুলো হয়েছিল সবার প্রথমে রাজগৃহতে, তারপরে বৈশালী, তারপরে পাটলিপুত্র, কুণ্ডালবন। কিন্তু গুরুত্বপূর্ণ এটাই বেশি, সেটা হচ্ছে আদেশক কে ছিলেন ওখানকার সেই সময়ে, সে সঙ্গীতের আদেশ কে ছিলেন? এটা মহাকশ্যপ, মানে সবার প্রথমে অনেক বন্ধুকে ডেকে ওই বৌদ্ধ সঙ্গীতে বসিয়েছে, মহান একদম আয়োজন, তো মহাকশ্যপ। তারপরে সেখানে এসে ওদের সবক হয়ে গেল, শিক্ষা হয়ে গেল যে না, এতগুলো মানুষকে ডাকা হবে, মানে নেমন্তন্ন করা ঠিক নয়। তারপরে সবার প্রথমে কি করলো, মহান মানুষ, অনেকগুলো মানুষকে ডাকলো মহাকশ্যপ, তারপরে তার আক্কেল হয়ে গেল, সাবাক হয়ে গেল, হ্যাঁ সাবক মীর, সাবক সিজ্ঞা, তারপরে হচ্ছে অল্প কয়জনকে ডাকলো কিন্তু মোগলাই খাওয়ালো, মোগলিপত্তিস, তারপরে যেই মোগলাই খাওয়ালো তারপরে সবাই তার মিত্র হয়ে গেল, বসুমিত্র। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা চাইলে মনে রাখতে পারো, যারা এখনো মনে রাখোনি। নেক্সট প্রশ্নে বলা হয়েছে, এই যে কোন ভারতীয় শাসক দিন-ই-এলাহি প্রবর্তন করেছে? দিন-ই-ইলাহি, এই যে ধর্মমতটি, এটি কিন্তু সম্রাট আকবর। ঠিক আছে, তো মোগল সম্রাট আকবরের কিন্তু এই ধর্মমত দিন-ই-এলাহি। তাছাড়া এই যে ধর্মমত, সেটা সবার প্রথমে, মানে এই ধর্মমত গ্রহণ করেছিলেন যিনি নন মুসলিম ছিলেন বা হিন্দু একজন ছিলেন, তার নাম কিন্তু বীরবল, তার অপর নাম কিন্তু মহেশ দাস। বীরবলকে আকবর খুব পছন্দ করে, তাকে কি বলে ডাকতেন? রাজা বলে ডাকতো, মানে রাজা বলে ডাকতো আদর করে, কিন্তু উপাধি আবার দিয়েছিলেন তিনি তাকে কবিপ্রিয় উপাধি দিয়েছিলেন বীরবলকে। তাহলে বীরবলকে কবিপ্রিয় উপাধি কে দিয়েছিলেন? সম্রাট আকবর, এবং তাকে আদর করে কিন্তু তিনি রাজা বলে ডাকতেন, তবে রাজা উপাধি দেননি, কিন্তু কবিপ্রিয় উপাধি তিনি দিয়েছিলেন। তাহলে এই যে হয়ে গেল, কিন্তু দিন-ই-এলাহির যে আসল যে গুরু ছিলেন, একজন তো গুরু থাকবেন সেই ধর্মের, তো তিনি যে গুরু ছিলেন তার নাম হচ্ছে আবুল ফজল। তিনি তো কি লিখেছিলেন? আকবরনামা লিখেছিলেন, আকবরনামা রচনা করেছিলেন। এই আকবরনামার কিন্তু 3টি পার্ট রয়েছে। ঠিক আছে, এই 3টি পার্টের মধ্যে এই যে তৃতীয় নাম্বার যে পার্টটা রয়েছে, সেই পার্টটাকে বলা হয় আইন-এ-আকবর। ঠিক আছে, এই আইন-এ-আকবরের মধ্যে কি সম্পর্কে রয়েছে? সম্রাট আকবর এবং আবুল ফজল সম্পর্কে বর্ণিত রয়েছে আইন-এ-আকবরে। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো। এই আবুল ফজলেরই কিন্তু ছিলেন ভাই ফৈজি ছিল আবুল ফজলের ভাই। তিনি কি করতেন? যতগুলো অনুবাদ হয়েছে, হ্যাঁ, রামায়ণ, মহাভারত, তারপরে হচ্ছে যে আরও বিভিন্ন নাল দময়ন্তী নামক বইটি, সব অনুবাদ কিন্তু ফৈজি করেছিলেন। কারণ আবুল ফজলকে কিন্তু পরবর্তীকালে হত্যা করা হয়। কে হত্যা করেছিলেন? জাহাঙ্গীর এর যে সেনাপতি বীর সিং বুন্দেলা, তিনি কিন্তু এই আবুল ফজলকে হত্যা করে দিয়েছিলেন। বীর সিং বুন্দেলা, তারই কিন্তু কেশব নারায়ণের মন্দির তিনি বানিয়েছিলেন। বীর সিং বুন্দেলা কেশব নারায়ণের
মন্দির? এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো ভাবে যে আমি তো এটা পড়িনি, নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ নয়। আমরা যেটা জানি না, যেটা পড়ি না, সেটাই আমাদের কিন্তু মানে ইম্পর্টেন্ট মনে হয় না, কিন্তু আসলে সেগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তা না হলে আমি কেন এগুলো মুখস্থ করব বা কেনই বা আমি লেখাবো? প্রত্যেকটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার এই যে সম্রাট আকবর, তিনি কিন্তু আরও কতগুলো মতামত দিয়েছিলেন, যেমন সুল-ই-কুল, হ্যাঁ, সুল-ই-কুল, এই ধর্মমতটাও কিন্তু তিনি দিয়েছিলেন। এই ধর্মমত তিনি দিয়েছিলেন। কে দিয়েছিলেন? আকবরই দিয়েছিলেন সুল-ই-কুল ধর্মমতটা। তাছাড়া তিনি ইবাদতখানা গঠন করেছিলেন, ইবাদতখানা গঠন করেছিলেন, তবে সেটা শুধুমাত্র সুন্নি মুসলমানদের জন্য তিনি এটা গ্রহণ করেছিলেন, মুসলমানদের জন্য এটা করেছিলেন। এটা কবে? 1575 সালে, ঠিক আছে, 1575 সালে। তারপরে সুল-ই-কুল তিনি গঠন করলেন, সেক্ষেত্রে সব ধরনের মানুষদের মানে আসা যাওয়া ছিল। সেটা কবে হয়? 1582 সালে। তাহলে এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে এই যে সম্রাট আকবর সম্পর্কে আমরা জানলাম, এই আকবরের যে সমাধিস্থল রয়েছে সেটা কোথায় রয়েছে? সেকেন্দ্রাবাদ। আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে হুমায়ুনের যে কবরটা রয়েছে সেটা কোথায় রয়েছে? দিল্লিতে রয়েছে। সেটার নাম কিন্তু কি? সেটার নাম লাল তাজমহল। এই লাল তাজমহলটার অপর নাম হচ্ছে পূর্বের তাজমহল। তাহলে এই যে লাল তাজমহল বা পূর্বের তাজমহল রয়েছে, এটা কিন্তু বেগম হামিদা বানু বানিয়েছিলেন। এটা বানিয়েছিলেন, ঠিক আছে। তাছাড়া তিনি হচ্ছে এই যে হুমায়ুন, তিনি বানিয়েছিলেন দিন পানহা লাইব্রেরি তিনি বানিয়েছিলেন, দিন পানহা লাইব্রেরি, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেব আমরা পরের প্রশ্ন, যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নগুলো অনেক কনফিউশন হয়, তাই না? প্রথম ভাইসরয় কে, বেঙ্গলের প্রথম গভর্নর জেনারেল কে? কিন্তু আজকের পর থেকে এটা কিন্তু আর কোনো টেনশন থাকবে না। আমি এখানে বলে দিচ্ছি যে দেখো, সবার প্রথম যে ছোট পদ সেটার নাম হচ্ছে আমাদের কি? ভাইসরয়, গভর্নর। এর থেকে বড় পদ হচ্ছে, মানে এর পরে চলে আসবে, এর থেকে বড় পদ হয়ে যাবে গভর্নর জেনারেল। তার থেকে বড় হবে ভাইসরয়, ঠিক আছে, মানে অনেক দায়িত্ব থাকবে এনাদের, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমরা দেখি বাংলার, হ্যাঁ, বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর কিন্তু খুব চালাক, রবার্ট ক্লাইভ, তাই না? রবার্ট ক্লাইভ, তিনি বাংলার প্রথম গভর্নর ছিলেন। আচ্ছা, তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তিনি কিন্তু ছিলেন হচ্ছে কি? হেস্টিংস, হ্যাঁ, ওয়ারেন হেস্টিংস। আমি এখানে লিখছি ওয়ারেন হেস্টিংস। এরপরে চলে আসবে বাংলার গভর্নর হয়ে গেল, বাংলার গভর্নর জেনারেলও হয়ে গেল। এটা কি? প্রথম, কিন্তু এটা প্রথম। এবার যদি বলি যে তারপরে চলে আসবে ভারতের গভর্নর জেনারেল। বাংলার তো হয়ে গেল, এবার চলে আসবে ভারতের, হ্যাঁ, ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সবার প্রথম? তাহলে কিন্তু তার নাম হয়ে থাকবে উইলিয়াম বেন্টিং। এরপরে চলে আসবে ভারতের শেষ গভর্নর জেনারেল কে? ক্যানিং, যার সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল। আর সেই ক্যানিংই ছিল ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ক্যানিংই ছিলেন, লর্ড ক্যানিং ছিলেন। তাহলে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? মাউন্টব্যাটেন। তাহলে যদি বলে স্বাধীন ভারতের
স্বাধীন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় কিন্তু ছিলেন ওই মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, তারপরে সিআর ফর্মুলা দ্বারা ভারতকে ভাগ করে তারপরে মাউন্ট ব্যাটেন চলে যায় এবং সেটাই হয় স্বাধীন ভারতের প্রথম ভারতীয় ভাইসরয় কে ছিলেন? তাহলে সেটা রাজগোপালাচারী। ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আমি কি বললাম? সবথেকে মানে কম দায়িত্ব গভর্নর, তারপরে গভর্নর জেনারেল, তারপরে হচ্ছে ভাইসরয়। তাহলে সবার প্রথম বাংলারটা আমরা দেখি। বাংলার গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ, খুব চালাক ব্যক্তি ক্লাইভ। হ্যাঁ, তারপরে বাংলার গভর্নর জেনারেল তখন হয়ে গেল ওয়ারেন হেস্টিংস। এখানে ছিল গভর্নরের পদ, তারপরে চলে আসলো গভর্নর জেনারেলের পদ। অনেক বড় পদ, অনেক দায়িত্ব রয়েছে। খালি হাসলে হবে না, হাসলে কি হবে না। তাহলে হেস্টিং দাঁত বের করে হাসছে। কেন হাসছে? কারণ তাকে গভর্নর জেনারেলের পদ দেওয়া হয়েছে। কিন্তু শুধুমাত্র তো হাসলে হবে না। কেন? কারণ তারপরে চলে আসবে ভারতের গভর্নর জেনারেল। এটা তো এর থেকেও বড়, ওটা ছিল বাংলার, এটা হচ্ছে ভারতের। তাহলে এর দায়িত্ব আরও বেশি। শুধুমাত্র হাসলে চলবে না, পুরো ভারতকে বেঁধে রাখতে হবে একসাথে। বেন্টিং মানে ব্যান্ড করে রাখতে হবে। ঠিক আছে, এভাবে মনে রাখবে। তাহলে ভারতের শেষ গভর্নর জেনারেল ক্যানিং হয়, কারণ আমরা জানি সেই সময় সিপাহী বিদ্রোহ হয়, তারপরে মহারানী ঘোষণাপত্র হয় সিপাহী বিদ্রোহের পরের বছর, এবং সেক্ষেত্রে কি করা হয়? গভর্নর জেনারেলের পদটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়, তার পরিবর্তে ভাইসরয় পদ নিয়ে আসা হয়। তাহলে তিনিই ছিলেন শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া। ক্যানিং ছিলেন এবং শেষ ভাইসরয় ছিলেন মাউন্ট ব্যাটেন। তারপরেই তো ভারত স্বাধীন হয়। ভারত স্বাধীনতা হওয়ার পরেও মাউন্ট ব্যাটেনই ছিলেন আমাদের ভারতের ভাইসরয়। কেন? কারণ তিনি পরবর্তীকালে সিআর ফর্মুলার দ্বারা ভারত এবং পাকিস্তানকে ভাগ করে তারপরেই তিনি চলে যান। ঠিক আছে, তারপরে হয় ভারতের একমাত্র ভারতীয় যিনি ভাইসরয়, তিনিই ফার্স্ট, তিনিই লাস্ট, তিনি হচ্ছে কে? রাজগোপালাচারী। ঠিক আছে, আই থিঙ্ক এটা মনে থাকবে, পারলে স্ক্রিনশট নিতে পারো। আমি চাইলে কিন্তু তোমাদের শুধুমাত্র প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো বলে দিতে পারি, কিন্তু আমি এটা করছি না। কারণ এগুলোতে যদি আমি এক্সট্রা জিনিসগুলো আমি না দেখাই তাহলে কিন্তু অনেক অসুবিধা হবে, তাই না? এমনি তো প্রশ্ন উত্তর তোমরা বই থেকেই করে নিতে পারো। তো কেমন লাগে সেশনটি অবশ্যই জানাবে। নেক্সট প্রশ্নে চলে আসা যাক। এখানে বলেছে কোন পর্বত শ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? আচ্ছা, মণিপুরকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে কোন পর্বতশ্রেণী? কি হবে? আরকান নাকি বারাইল নাকি পাটকয় নাকি লুসাই? অবশ্যই সেটা হচ্ছে বারাইল পর্বতটা হচ্ছে মণিপুর এবং নাগাল্যান্ডের মাঝখান বরাবর অবস্থান করেছে। এবার আমরা এটা দেখে নেব, এই যে নর্থ ইস্টার্ন স্টেটসগুলো রয়েছে আমাদের, এত দূর পর্যন্ত তো অরুণাচল প্রদেশ রয়েছে, তাই না? এক্ষেত্রে এটা হচ্ছে ত্রিপুরা, এটা হচ্ছে মিজোরাম, এদিকে রয়েছে নাগাল্যান্ড আর মণিপুর, আর এখানে রয়েছে মেঘালয়, এটা হচ্ছে আসাম, তাই তো? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, এটা হচ্ছে ত্রিপুরা, এটা হচ্ছে মিজোরাম। ঠিক আছে, এবার এটা কি বললাম? মণিপুর। এবার এই যে এখানে বলেছে এই যে কোন হিলটা এই আমাদের নাগাল্যান্ড এবং মণিপুরের মাঝখান বরাবর রয়েছে, তো এটার নাম হচ্ছে বারাই হিল। ঠিক আছে, কি বললাম? বারাই হিল। ঠিক তেমনি এই যে আমাদের নাগাল্যান্ড রয়েছে, নাগাল্যান্ড এর মধ্যে একটা হিল রয়েছে, এটাকে বলা হয় নাগা হিল। নাগাল্যান্ডের মধ্যে রয়েছে। ঠিক তেমনি মিজোরামের মধ্যে মাউন্ট লুসাই রয়েছে, বা এটাকে অনেকে মিজো হিল বলে থাকে, কিন্তু পরীক্ষাতে এত সোজা নাম দিবে না, বলবে হচ্ছে লুসাই হিল কোথায় অবস্থান করেছে। এই লুসাই হিলটা রয়েছে হচ্ছে মিজোরামের মধ্যে। তাহলে এই নাগাল্যান্ড মণিপুরের মাঝখানে রয়েছে সে হিল, কি বললাম সেটাকে? বারাই হিল। আর নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ওখানে নাগা পর্বতের মধ্যে রয়েছে নাগা হিল বা মাউন্ট সারামতি বলা হয়ে থাকে। অরুণাচল প্রদেশে কিছু পর্বত শ্রেণী রয়েছে, ছোট ছোট পর্বত রয়েছে, সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। নাম দিয়ে বলবে এগুলো কোথায় অবস্থান করেছে, তো সেটা গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে ডাফলা, মিরি,
আবর, মিশমি, আর এই জায়গাটার মধ্যে মায়ানমারের সাথে বর্ডার করে সেটা হচ্ছে পাটকাই বোম। তাহলে আমি কি বললাম? ডাফলা, ডি ফর ডাফলা, মিরি, আবর, মিশমি, পাটকাইবো। ঠিক আছে, যেখানে আমাদের তেজু দর্রা রয়েছে, মানে তেজু গিরিখাটটা মানে গিরিপথ রয়েছে। এবার আসামের মধ্যেও রয়েছে, আর মেঘালয়ের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ তিনটা আছে। এখানে আমাদের হিল পাবো, একটার নাম হচ্ছে গারো, একটার নাম খাসি, আর জয়ন্তিয়া। ঠিক আছে, এই গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়ার মধ্যে খাসি নামক যে পাহাড়টা রয়েছে সেখানেই অবস্থান করেছে মৌসিন রাম। আর এখানেই মানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। আগে ছিল হচ্ছে চেরাপুঞ্জি, এখন সে রেকর্ড ব্রেক করে মৌসিন রাম সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, যেটা কোন হিলে অবস্থান করেছে? খাসি হিলের মধ্যে কিন্তু অবস্থান করেছে। এটা হলো নর্থ ইস্টের মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ পাহাড়ের নাম। এবার এই দিকে কিন্তু রয়েছে মায়ানমার। ঠিক আছে, আর এখানে যে আমাদের ব্যান্ড করে রয়েছে একটা পাহাড় পর্বত শ্রেণী, যেটা হচ্ছে গ্রেট হিমালয়েরই পার্ট, সেটাকে বলা হয় আরকান ইয়োমা পর্বত। তাহলে এখানে গ্রেটার হিমালয়টা তো আমাদের এদিক থেকে এসে এভাবে ব্যান্ড হয়ে গেছে, তো ওটার নাম হবে আরকান ইয়োমা পর্বত। আরকান ইয়োমা পর্বত। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই লাইনগুলো। এবার আমরা কতগুলো পর্বত শ্রেণী সম্পর্কে জানবো, যে কোথাকার পর্বত শ্রেণী। যেমন আমাদের যদি বলে যে পৃথিবীর মধ্যে সবথেকে, আমি এখানে লিখছি পৃথিবীর মধ্যে উচ্চতম পর্বত কোনটা রয়েছে, হ্যাঁ, উচ্চতম পর্বত কোনটা, তাহলে সেটা কিন্তু হবে মাউন্ট এভারেস্ট। বা যেটাকে আমরা নেপালে কি বলে থাকি? সাগর মাথা বলে থাকি। সাগর মাথা বলা হয় নেপালে। তো এটা কিন্তু মাউন্ট এভারেস্ট কিন্তু নেপালের মধ্যে অবস্থান করেছে, যার উচ্চতা হচ্ছে ৮,৮৪৮ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে, এটা ভারতে অবস্থিত নয়, এটা নেপালে অবস্থিত। কিন্তু যদি বলে হিমালয় রেঞ্জের মধ্যে অবস্থিত, তাহলে হিমালয়ে অবস্থিত সবচেয়ে উঁচু পর্বত কোনটি? তাহলে কিন্তু সেটাই সেটা হবে মাউন্ট এভারেস্ট। কেন হবে? কারণ এই মাউন্ট এভারেস্ট নেপালে থাকতে পারি, কিন্তু এটা তো হিমালয় পর্বতের অংশ, গ্রেটার হিমালয়ের কিন্তু অংশ হচ্ছে এই মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার ভারতের মধ্যে সবথেকে উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি রয়েছে, পর্বত কোনটি? সেটা কিন্তু কেটু মানে কারাকোরাম। এর উচ্চতা কত? ৮,৬১১ মিটার। কিন্তু এটা বর্তমানে পিওকে এর মধ্যে অবস্থান করেছে, পাক অকুপাইড কাশ্মীরের ওখানে অবস্থান করেছে। তো এটাকে অনেক সময় অপশনে থাকে না, কিন্তু যদিও পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে এটা অবস্থান করেছে কিন্তু কারাকোরামটা। এবার তারপরে ওটা যদি অপশনে না থাকে, তাহলে তোমরা এটা দিবে যে ভারতের উচ্চতম পর্বত হয়ে যাবে তখন কে? কাঞ্চনজঙ্ঘা। এর উচ্চতা এর থেকে 13 কিলোমিটার কম, মানে ৮,৫৯৮ মিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা কোথায় অবস্থান করেছে? সিক্কিমের মধ্যে অবস্থান করেছে। সিক্কিম রাজ্যের মধ্যে এই কাঞ্চনজঙ্ঘাটি অবস্থান করেছে। এটাও বৃহৎ হিমালয়েরই কিন্তু অংশ। তাহলে আমি কি বললাম? পৃথিবীর মধ্যে বা হিমালয়ের মধ্যে সবথেকে উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত সাগর মাথা নামে। ভারতের মধ্যে উচ্চতম কেটু, যেটা হচ্ছে কারাকোরাম নামে পরিচিত। কেটু মানে গডউইন অস্টিন, কারাকোরাম রেঞ্জের মধ্যে অবস্থিত কেটু, কিন্তু এটা হচ্ছে গডউইন অস্টিন হবে। হ্যাঁ, গডউইন কেটু মানে হচ্ছে কারাকোরাম রেঞ্জের মধ্যে অবস্থিত। K1, K2, K3, K4 এরকম রয়েছে, কিন্তু কেটু যেটা রয়েছে তার নামটাকে বলা হয়ে থাকে গডউইন অস্টিন। ঠিক আছে, গডউইন অস্টিন।
যেমন K4টাকে কি বলি আমরা, কেসার ব্রুম বলি, তো K2টাকে বলা হয় গডউইন অস্টিন, যেটার উচ্চতা 8611 মিটার। এটা ভারতের মধ্যে সবথেকে উচ্চতম শৃঙ্গ, যদিও এটা পাক অকুপাইড কাশ্মীরে অবস্থিত। এমনি ফ্রিলি আমাদের ভারতের মধ্যে অবস্থিত সবথেকে উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যেটার উচ্চতা এর থেকে খালি 13 মিটার কম, 8598 মিটার। ঠিক আছে, এটা সিকিম রাজ্যের মধ্যে অবস্থিত। এবার এটা তো হয়ে গেল পুরো ভারতের, কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটা জানতে হবে। যদি আমাদের বলে যে সাউথ ইন্ডিয়ার মধ্যে সবথেকে উচ্চতম শৃঙ্গের নাম কোনটা, সেটার নাম কি হয়ে যাবে, সেটার নাম হচ্ছে আনাইমুদি। আনাইমুদি, এটা আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, যেটা সাউথ ইন্ডিয়ার মধ্যে সবথেকে উঁচুতম শৃঙ্গ। বা এটাকে অনেক সময় কি হয়, এটাকে আমরা পশ্চিমঘাট পর্বত হিসাবেও জানি, বা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে আনাইমুদি অপশনে থাকে, তাহলে কিন্তু ওটাই হয়ে যাবে। ঠিক আছে, এমনি কিন্তু মেনলি ওটা সাউথ ইন্ডিয়ার মধ্যে পড়ে, কিন্তু ওয়েস্টে আছে বলে ওয়েস্টার্ন ঘাটের মধ্যেও সর্বোচ্চ শৃঙ্গ আমরা আনাইমুদিকেই ধরি। এবার যদি বলা হয় পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে জিন্দাগদা। কি বললাম, জিন্দাগদা। এই জিন্দাগদাটা কোথায় অবস্থান করেছে, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ। ভীষণ গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। জিন্দাগদা হিল কোন রাজ্যে অবস্থিত, অন্ধ্রপ্রদেশের মধ্যে। এবার জিন্দাগদা যদি অপশনে না থাকে, তাহলে থাকবে মহেন্দ্রগিরি, যেটা কোথায় অবস্থান করেছে, ওড়িশার মধ্যে অবস্থান করেছে। হ্যাঁ, ওড়িশার মধ্যে এটা অবস্থান করেছে মহেন্দ্রগিরি। ঠিক তেমনই পশ্চিমঘাট পর্বতের অপর নাম কিন্তু সহ্যাদ্রি। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। এবার এই যে আমাদের সাউথ ইন্ডিয়াটা আমি জাস্ট আঁকলাম, এটাই তো পশ্চিমঘাট পর্বত বা সহ্যাদ্রি নামে যেটা চিনি, এটা পূর্বঘাট পর্বত। এবার এই দুটো যে জায়গায় মিলিত হয়, সেটাকেই বলা হয় নীলগিরি পর্বত। আর এই নীলগিরি পর্বতের মধ্যে এক ধরনের জনজাতি পাওয়া যায়, সেটার নাম হচ্ছে টোডো জনজাতি। টোডো জনজাতি পাওয়া যায়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন আন্দামান নিকোবরের স্যান্টালি, জারভা এই সকল পাওয়া যায়, ঠিক তেমনি নীলগিরি পর্বতের মধ্যে টোডো জাতীয় মানুষ পাওয়া যায়। পরের প্রশ্নে চলে আসবো। এখানে বলেছে পীরপঞ্জাল হিমালয়ে কোন অংশে অবস্থান করেছে। ভীষণ গুরুত্বপূর্ণ যে পীরপঞ্জাল কোন হিমালয়ের অবস্থান করেছে। দেখো, এটাকে যদি আমরা সাপোজ, আমি জাস্ট বোঝানোর জন্য এক্ষেত্রে আমি আঁকলাম, এটাকে যদি আমরা ইন্ডিয়া ধরি, এটা নেপাল, এটা তো নেপাল হয়ে গেল, আর এদিকে আমাদের সিকিম আসবে, ভুটান আসবে, নর্থ ইস্টার্ন স্টেটসগুলো আসবে। যাই হোক, আমরা জাস্ট এইটুকু আমাদের দরকার, এইটুকু আমরা আঁকলাম। এবার এই যে আমাদের হিমালয় পর্বত রয়েছে, সেটাকে আমরা কিভাবে তিনটা ভাগে ভাগ করি, বৃহৎ হিমালয়, মধ্য হিমালয় আর শিবালিক হিমালয়। কিন্তু এর আরেকটি ভাগ রয়েছে, মানে অন্য একটা রয়েছে, সেটার নাম হচ্ছে ট্রান্স হিমালয়। এই যে ট্রান্স হিমালয় জম্মু কাশ্মীরের মধ্যে, এক্ষেত্রে তিনটা পর্বত শ্রেণী রয়েছে। একটার নাম হচ্ছে কারাকোরাম, আমি এখানে লিখছি এটা, কারাকোরাম, লাদাখ, জাস্কার। এই তিনটা পর্বতশ্রেণী হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এই তিনটা পর্বতশ্রেণী কোথায় অবস্থান করেছে, জম্মু এবং কাশ্মীরের রাজ্যের মধ্যে অবস্থান করেছে। কি বললাম, কারাকোরাম, লাদাখ, জাস্কার, বা কলিজা দিয়ে মনে রাখতে পারো, ক ফর কারাকোরাম, লি ফর লাদাখ, আর যা মানে জাস্কার। এই তিনটাকে একত্রে বলা হয় ট্রান্স হিমালয়। এগুলো কিন্তু হিমালয়ের পার্ট নয়। তো পরীক্ষায় ওটাই আসে যে কারাকোরাম কোন পর্বতের অংশ, তখন কিন্তু তোমরা হিমালয়ের অংশ বললে হবে না, এটা ট্রান্স হিমালয়ের অংশ। ট্রান্স মানে ওপারের হিমালয়, এটা আমাদের হিমালয় না, এটা ওপারের হিমালয়ের অংশ। এটাকে বলা হয়, এই ক্ষেত্রে আমি লিখলাম, এটাকে বলা হয় ট্রান্স হিমালয়। ট্রান্স
হিমালয়। এটা হিমালয় থেকে একদমই আলাদা, এর গঠন যে স্ট্রাকচারটা রয়েছে হিমালয় থেকে একদমই আলাদা। এটা অনেক আগে সৃষ্টি হয়েছে, আর হিমালয় তো নবীন ভঙ্গির পর্বতমালা, তাই না? এবার চলে আসবে হিমালয় পর্বত, যার তিনটি ভাগ, বৃহৎ হিমালয় বা যেটা রয়েছে মধ্য হিমালয় আর শিবালিক হিমালয়। এই বৃহৎ হিমালয় এখান থেকে করে নেপালে হয়ে একদম অরুণাচল প্রদেশ এরকম করে, কিন্তু তারপরে আবার ব্যান্ড করে আর্কানিওমা পর্বত নামে পরিচিত। এই বৃহৎ হিমালয়টা তাহলে শুরু কোথায় এবং ভারতের মধ্যে শেষ কোথায় সেটা আমাদের জানতে হবে। তো এটা কিন্তু বৃহৎ হিমালয়, আমি এখানে লিখছি এটা বৃহৎ হিমালয়, যেটা শুরু হচ্ছে নাঙ্গা পর্বত থেকে। নাঙ্গা পর্বত থেকে সৃষ্টি হয় এবং শেষ হয়ে থাকে নামচা বারোয়া পর্যন্ত। নামচা বারোয়া, ঠিক আছে? তাহলে নাঙ্গা পর্বত মানে লোকটা নাঙ্গা আছে, তো কি লাগবে? গামছা দরকার, তাহলে নাঙ্গা কো গামছা চাইয়ে, নাঙ্গা পর্বত গামছা মানে নামচা হয়ে গেল। এভাবে তোমরা ইজিলি এটা মনে রাখতে পারো, জাস্ট ট্রিকের জন্য আমি বললাম। আমি এভাবেই মনে রাখি, তো আমি চাই তোমাদের যদি সুবিধা হয় তো ওই জন্য আমি বলে দিই, ঠিক আছে? তাহলে নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত যে অংশটি বিস্তৃত সেটাই হচ্ছে আমাদের বৃহৎ হিমালয়। এর মধ্যে কতগুলো রেঞ্জ রয়েছে, পরীক্ষায় বলে দিবে যে এই রেঞ্জটি, মেকালু রেঞ্জটি এটা কিসের পার্ট। যেমন পরীক্ষা এখানে বলেছে পীরপঞ্জাল রেঞ্জটি কোথাকার পার্ট, তো আমরা জানি পীরপঞ্জাল হচ্ছে মধ্য হিমালয়ের পার্ট। তো মধ্য হিমালয় আমরা জানি উত্তরটা হচ্ছে মধ্য হিমালয় হবে, কিন্তু আজকে আমরা বৃহৎ হিমালয়ের পর্বতগুলোর নামগুলো পড়বো, যেটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সবার প্রথমে যেটা রয়েছে কেদারনাথ, আমি এখানে বড় বড় করে লিখছি কেদারনাথ। কেদারনাথ, তারপরটা হবে বদ্রীনাথ। বদ্রীনাথ, তারপরটা হবে ত্রিশূল। ত্রিশূল, তারপরটা হবে নন্দা দেবী। নন্দা দেবী, নন্দা দেবী, তারপরে হয়ে যাবে আমাদের ধওলাগিরি। হ্যাঁ, ধওলাগিরি। ধওলাগিরি, দেখো ধওলাগিরি একটা আছে, একটা রয়েছে ধলাধর। ধলাধর হয়ে যাবে মধ্য হিমালয়ের অংশ, আর ধওলাগিরি যদি বলে তাহলে বৃহৎ হিমালয়ের অংশ, ঠিক আছে? ধওলাগিরি, তারপরে চলে যাবে অন্নপূর্ণা, আমি এখানে লিখছি অন্নপূর্ণা। তারপরে চলে আসবে মানসালু। মানসালু, তারপরে গৌরীশঙ্কর। গৌরীশঙ্কর, তারপরে হচ্ছে গৌরীশঙ্কর ছোইউ। ছোইউ, তারপরে হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, তারপরে আর মেকালু এখানে থাকবে। মাউন্ট এভারেস্ট, তারপরে এখানে কাঞ্চনজঙ্ঘা চলে আসবে। কাঞ্চনজঙ্ঘা, তারপরে মেকালু, আমি এখানে লিখছি মেকালু, ঠিক আছে? তাহলে এই রেঞ্জগুলো যদি বলে কোন রেঞ্জে অবস্থান করেছে, এগুলো সব বৃহৎ হিমালয়ের অংশ। বৃহৎ হিমালয়ের অংশ, হিমালয়ের অংশ, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আমি কি বললাম? বৃহৎ হিমালয় নাঙ্গা থেকে গামছা মানে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে যে রেঞ্জগুলো রয়েছে সবার প্রথম হচ্ছে কেদারনাথ, বদ্রীনাথ এবং ত্রিশূল। তারপরে নন্দা দেবী, এগুলো তো আমরা জানি সব উত্তরাখণ্ডে অবস্থান করেছে এবং বৃহৎ হিমালয়ের পা। তারপরে ধওলাগিরি মানে ধুবে। ধলা মানে ধুবে, কি ধুবে? অন্ন ধুবে। কেন? অন্ন, সে পরিষ্কার মানুষ, অন্নটাকে না, অন্ন মানে খাবার, সে না ধুয়ে খেতে পারে না, অন্নটাকে ধুলে তার মনে শান্তি হয়, তাহলে মানসালু। তারপরে সেইভাবে সে অন্নটাকে রান্না করে কাকে খাওয়াতে গেল? গৌরীশঙ্করকে। গৌরীশঙ্কর খেয়ে তারপরে ছয়ু হয়েছে, তাহলে কেমন রান্না করেছে? ছয়ু হয়েছে কোথায়? মাউন্ট এভারেস্টে। তারপরে কাঞ্চনজঙ্ঘা আর মেকালু। তাহলে এই রেঞ্জগুলো সব বৃহৎ হিমালয়ের কিন্তু অংশ। নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি লক্ষ্য করা যায়? এই যে ব্লু মাউন্টেন মানে, ব্লু মানে নীল, মাউন্টেন মানে পাহাড়, তার মানে নীলগিরি পাহাড়ের কথাই বলা হয়েছে, যেটা আমরা একটু আগেই পড়েছিলাম। সাউথ ইন্ডিয়াকে জাস্ট যদি আমি আঁকি, এটাকে বলা হয় পশ্চিমঘাট, এটাকে বলা হয় পূর্বঘাট, যেখানে মিলিত হয় সেটাকে বলা হয় নীলগিরি পর্বত, বা যেটাকে আমরা বলে থাকি ব্লু মাউন্টেন। আমি একটু আগেই বললাম এই পর্বতের মধ্যে এক ধরনের জনজাতি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে টোডো। টোটো নয় কিন্তু, দুই ধরনের জনজাতি রয়েছে, একটার নাম টোটো, একটার নাম হচ্ছে টোডো। টোডোটা পাওয়া যায় এই নীলগিরির মধ্যে, কিন্তু টোটোটা পাওয়া যায় আবার কোথায়? এটা হচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি অঞ্চলের মধ্যে। শিলিগুড়ি অঞ্চলের মধ্যে এই টোটো জনজাতি লক্ষ্য করা যায়, আর টোডো যেটা রয়েছে সেটা নীলগিরি পাহাড়ের মধ্যে লক্ষ্য করা যায়। এই যে নীলগিরি, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু দোদাবেটা। দোদাবেটা। ঠিক তেমনি আন্নামালাই। আন্নামালাই,
পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আনাইমুদি, ঠিক আছে। আন্নামালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেটা। শীত ঠিক তেমনি বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সাতভাবনা। সাতভাবনা। আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। কি বললাম? গুরু শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। ঠিক তেমনি সাতপুরা পর্বত, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। তাহলে এই যে সর্বোচ্চ শৃঙ্গগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই নীলগিরি পাহাড়ের নিচে আরও কিন্তু অনেক পাহাড় রয়েছে, সেই পাহাড়গুলো সিকোয়েন্স অনেক সময় দিয়ে দেয় ভালো ভালো পরীক্ষার মধ্যে। যেমন নীলগিরি পর্বতের নিচে কি রয়েছে? পালানি হিল। কি রয়েছে? পালানি হিল। আর সবথেকে নিচে রয়েছে কার্ডামমের হিল। কার্ডামমের হিল, এটাকে এলাইচি হিলও বলা হয়, কারণ কার্ডামম মানে এলাইচি, এলাইচির পাহাড় বলা হয়ে থাকে। তবে এই বলে যে কার্ডামম হিলটা কোন জেলার মধ্যে অবস্থান করেছে, কোন স্টেটের মধ্যে অবস্থান করেছে। তো এটা হচ্ছে কিন্তু তামিলনাড়ু এবং কেরালা রাজ্যের মধ্যে অবস্থান করেছে। কিন্তু অপশনে দুটাই থাকে এবং সবথেকে বেশি যে রাজ্যের যেই স্টেটের মধ্যে রয়েছে সেটা আমাদের জানতে হবে, সেটাই উত্তর হবে, সেটা কিন্তু কেরালা। কেরালা, ওই জন্য তো কেরালাকে মশলার বাগান বলা হয়, কারণ এখানে এলাইচি হিল রয়েছে, হ্যাঁ, এলাচির পাহাড় রয়েছে। তো এটা কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে থাকলেও সবথেকে বেশি এরিয়া জুড়ে অবস্থান করেছে কেরালা রাজ্যে। তো কেরালা কিন্তু তার উত্তর হয়ে যায়। পরের প্রশ্নে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় রয়েছে? এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর জেনেভার মধ্যে রয়েছে। জেনেভা কোথায় রয়েছে? সুইজারল্যান্ডে অবস্থান করেছে জেনেভা। ঠিক আছে। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে হয়? 7 তারিখের এপ্রিল মাসে এটা গঠন করা হয় 1948-এ। ওই জন্য 7 তারিখের এপ্রিল মাসে আমরা কি পালন করে থাকি? আমরা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হয়তো হেলথ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এবার এই যে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমরা বললাম জেনেভাতে হেডকোয়ার্টার্স, এর হেড বর্তমানে কে রয়েছেন? ডক্টর টেড্রস। ঠিক তেমনি আরও অনেক সংস্থা রয়েছে যার হেডকোয়ার্টার্স রয়েছে জেনেভার মধ্যে, যেমন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আমি এখানে লিখে দিচ্ছি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টারটা রয়েছে জেনেভার মধ্যে, জেনেভা, সুইজারল্যান্ডে। এটা 1919 সালে কিন্তু গঠন করা হয়েছিল। সেটা হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এর হেডকোয়ার্টারটাও কোথায় রয়েছে? জেনেভার মধ্যে রয়েছে। এবার আরও কিছু সংস্থার হেডকোয়ার্টার্স আমি লিখিয়ে দিয়েছি। এক্ষেত্রে ইউনেস্কো, এটার হেডকোয়ার্টার রয়েছে প্যারিসে। প্যারিস কোথায় রয়েছে? ফ্রান্সে। ফ্রান্স। FAO ভীষণ গুরুত্বপূর্ণ, মানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটা হচ্ছে, এর হেডকোয়ার্টার রয়েছে রোম, ইতালির মধ্যে। এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনটা কবে গঠন করা হয়? 16 তারিখের অক্টোবর মাসে 1945-এ। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই ডেটটা, 16ই অক্টোবর FAO দিবস হিসাবে পালন করা হয়। ঠিক তেমনি আরেকটি সংস্থা রয়েছে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে UNO, মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টারটা রয়েছে নিউ ইয়র্ক। কোথায় রয়েছে? USA এর মধ্যে। এটা কবে গঠন করা হয়?
এটা হচ্ছে 24 তারিখের অক্টোবর মাসে, 24 তারিখের অক্টোবর মাসে 1945-এ। এই জন্য আমরা 24শে অক্টোবর হচ্ছে ইউএনও দিবস হিসাবে পালন করে থাকি, তাই তো? ইউএনও দিবস হিসাবে পালন করে থাকি। তবে এই ইউএনএটা কেন গঠন করা হয়েছিল, তোমরা যদি তারিখের দিকে দেখো অবশ্যই বলতে পারবে কেন গঠন করা হয়েছিল। ইউএনও আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের মধ্যে শান্তি স্থাপন করার জন্যই গঠন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়? 1939 থেকে 1944 পর্যন্ত। তো তারপরে 1945-এ এটা কিন্তু ইউএনও গঠন করা হয়। তখন মেম্বার সংখ্যা ছিল কিন্তু 50টি দেশ, আর সেই সময়ও কিন্তু ইন্ডিয়া প্রেজেন্ট ছিল এর মেম্বার। এখন বর্তমানে মেম্বার 193টি দেশ রয়েছে। নতুন মেম্বার হচ্ছে সাউথ সুদান মেম্বার হচ্ছে ইউএনও এর নতুন। এবার আরেকটি মেম্বার যুক্ত হওয়ার কথা ছিল, তার নাম ফিলিস্তিন, কিন্তু পরবর্তীকালে ইউএসএ এটাকে কি করেছে, ভেটো করেছে, জন্য কিন্তু এটা যুক্ত হয়নি। তো এটা হচ্ছে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে উত্তরটা কি বললাম? জেনেভা, সুইজারল্যান্ড উত্তর হয়ে যাবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর। পুষ্কর মেলাটি কোন রাজ্যে অবস্থান করেছে? পুষ্কর মেলা এটা রাজস্থানের মেলা। এই যে আমি বললাম পুষ্কর মেলা, এইটা হচ্ছে কি, এটা পৃথিবীর বৃহত্তম উটের মেলা। ঠিক আছে, তো এটা কোথায় অবস্থান করেছে? আজমির, রাজস্থানের মধ্যে এটা অবস্থান করেছে। এই পুষ্করের মধ্যেই ব্রহ্মার মূর্তি রয়েছে, ব্রহ্মার মূর্তি। এশিয়ার মধ্যে একমাত্র ব্রহ্মার মূর্তি কোথায় পাওয়া যায়? পুষ্করের মধ্যে অবস্থান। তো এই পুষ্করটা কি বললাম? পৃথিবীর মধ্যে বৃহত্তম উটের মেলা। কোথায় আছে? রাজস্থানের মধ্যে। এবার যদি বলে এশিয়ার মধ্যে সবথেকে বড় পশুর মেলা কোনটি? এশিয়ার মধ্যে সবচেয়ে বড় পশুর মেলা সেটা কিন্তু সোনপুর। এই সোনপুরটা কোথায় অবস্থান করেছে? সোনপুর কিন্তু বিহারের মধ্যে অবস্থান করেছে সোনপুরটা। ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক তেমনই গুরুত্বপূর্ণ জালিকাট্টু, সালিকাট্টু, এই ফেস্টিভ্যালগুলো কিন্তু তামিলনাড়ুর মধ্যে রয়েছে। পরের প্রশ্নে বলা হয়েছে নবকলেবর উৎসবটি কোথায় পালিত হয়? নবকলেবর উৎসবটি পালন করা হয় ওড়িশা রাজ্যের মধ্যে নবকলেবর উৎসবটি পালন করা হয়ে থাকে। নবকলেবর। তাছাড়া এই ওড়িশার মধ্যে আরও অনেক অনুষ্ঠান হয়, যেমন ধনুযাত্রা বা ধানুযাত্রা হয়, রথযাত্রা হয়ে থাকে, বইতা বন্দনা, এই যে অনুষ্ঠানগুলো এগুলো হয়। তাহলে জগন্নাথপুরী যে মন্দিরটা সেটা কোথায় আছে? জগন্নাথপুরীর রথযাত্রাটাও ওড়িশার মধ্যে এটা হয়ে থাকে। এবার ওড়িশার মধ্যে একটা রয়েছে কোনার্ক সান টেম্পল, এটাকে বলা হয় ব্ল্যাক পেগোডা। আর হোয়াইট পেগোডা তাহলে কাকে বলা হয়? হোয়াইট পেগোডা বলা হয়ে থাকে জগন্নাথপুরীর রথ মন্দিরটাকে বলা হয়। এবার খালি যদি বলা হয় পেগোডা কান্ট্রি কাকে বলা হয়? পেগোডা কান্ট্রি মায়ানমারকে। পরে আমাদের প্রশ্নে বলেছে যে নিম্নলিখিত কোন নৃত্যটি লোক নৃত্য নয়? তাহলে উত্তরটি অবশ্যই কি? উত্তরটি হবে মোহিনী আট্টম। কারণ আমরা জানি যে আমাদের যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, ক্লাসিক্যাল ডান্স আমাদের ভারতে কতগুলো রয়েছে? 8টি রয়েছে। এই 8টি ক্লাসিক্যাল ডান্স আমরা কোথা থেকে জানতে পারি? নাট্যশাস্ত্র। এই নাট্যশাস্ত্রেও কার লেখা? ভারত মুনির লেখা। আর এই নাট্যশাস্ত্রটাকে কি বলা হয়? পঞ্চবেদ বলা হয়। এই নাট্যশাস্ত্র অনুসারেই বলেছে যে আমাদের ভারতে ক্লাসিক্যাল ডান্স কিন্তু 8টা রয়েছে। এই 8টি ক্লাসিক্যাল ডান্সের নাম কি কি? একটা হচ্ছে মণিপুরি, ওড়িশি ডান্স, সাতেরিয়া ডান্স,
মোহিনীআট্টম, কথাকলি, কত্থক, আর কি রয়েছে, আর হচ্ছে কুচিপুড়ি ডান্স। 1 2 3 4 5 6 7, আরেকটা বাকি রয়েছে। মণিপুরি ডান্সটা কোথাকার, সেটা হচ্ছে মণিপুরের কিন্তু ডান্স। ওড়িশি ডান্স যেটা রয়ে থাকে সেটা ওড়িশার। সাতারিয়া ডান্সটা হচ্ছে আসাম রাজ্যের। এটা 2000 সালে কিন্তু আমাদের যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা, ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা পায় সাতারিয়া ডান্স। এই ডান্সটার ফাউন্ডার কে বলা হয়, এটা শঙ্করদেব, শ্রীমৎ শঙ্করদেবের উপর আধারিত হচ্ছে সাতারিয়া ডান্স। এবার যেটা রয়েছে মোহিনীআট্টম এবং কথাকলি, এই দুটাই হচ্ছে কি হয়, কেরালায়ের ডান্স। এবার কত্থক যেটা রয়েছে সেটা উত্তরপ্রদেশের মধ্যে, একমাত্র নর্থ ইন্ডিয়ার মধ্যে একটাই কিন্তু আমাদের ক্লাসিক্যাল ডান্স আছে, সেটা হচ্ছে কত্থক ডান্স উত্তরপ্রদেশের মধ্যে। আর কুচিপুড়িটা রয়েছে অন্ধ্রপ্রদেশ। আরেকটা বাকি আছে, সেটা আমার এখন মনে পড়ছে, ভারতনাট্যম। হ্যাঁ, ভারতনাট্যমটা কোথাকার, তামিলনাড়ু। তাহলে এই যে ভারতনাট্যম, সেটা কিন্তু ওল্ডেস্ট, প্রাচীনতম। এই ভারতনাট্যমের অপর নাম হচ্ছে সাদির ডান্স বলা হয়ে থাকে ভারতনাট্যমটাকে। এটা শুধুমাত্র দেবতাদের উদ্দেশ্যে করা হয়ে থাকে, বা ডেভোটেড টু টেম্পল, এর মন্দিরের উদ্দেশ্যে এটা ডেভোটেড থাকে। এই ভারতনাট্যম ডান্স সবথেকে প্রাচীনতম। সবথেকে নতুন হচ্ছে সাতেরিয়া, এটা হচ্ছে নবীনতম। কত সালে, 2000 সালে অ্যাড করা হয়। শঙ্করদেব কিন্তু এটার ফাউন্ডার। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নটিতে বলেছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আমাদের ফোক ডান্স নয়। তো আমাদের মোহিনীআট্টম ওখানে ছিল, তো মোহিনীআট্টম তো ফোক ডান্স নয়, এটা হচ্ছে আমাদের কি, ক্লাসিক্যাল ডান্স। তাহলে ক্লাসিক্যাল ডান্স হচ্ছে আমাদের কয়টি বললাম, 8টি। কিন্তু এটা কার মতে, এটা হচ্ছে নাট্যশাস্ত্রের মতে। কিন্তু যদি বলা হয় যে আমাদের কালচারাল ডিপার্টমেন্টের মতে আমাদের ভারতের ক্লাসিক্যাল ডান্স এখন কয়টি রয়েছে, তারা বলে যে আমাদের ভারতে 9টি ক্লাসিক্যাল ডান্স রয়েছে। কি কি, 8টি তো এগুলো, আর আরেকটি যেটা রয়েছে ছৌ ডান্স, যেটাকে ইউনেস্কো লিস্টের মধ্যে নিয়ে আসা হয়েছিল কত সালে বলো, 2010 সালে, তাই তো। এই ছৌ ডান্স কিন্তু 3টি জেলার মধ্যে, মানে 3টি স্থানের মধ্যে করা হয়, 3টি স্টেটের মধ্যে করা হয়। কোন কোন 3টি স্টেট, একটা হচ্ছে ওড়িশার মধ্যে যেটা ছৌ হয়ে থাকে সেটা হচ্ছে ওড়িশার ছৌ। হ্যাঁ, সেখানে কিন্তু কোনো মাস্ক পরা হয় না বা মুখোশের কোনো ব্যবহার করা হয় না। তো এটাই পরীক্ষায় আসে যে নিম্নলিখিতগুলোর মধ্যে কোন ছৌয়ের মধ্যে মুখোশের ব্যবহার করা হয় না, সেটা হচ্ছে ওড়িশার মধ্যে যে ছৌটা হয় ওড়িশি ছৌ। তারপরে যেটা রয়েছে আমাদের ঝাড়খণ্ডের মধ্যে হয়, ঝাড়খণ্ড। আর পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মধ্যে পুরুলিয়ার ছৌ। এই 3টা জায়গায় কিন্তু ছৌ ডান্স করা হয়ে থাকে। কিন্তু পরীক্ষা যদি আসে তাহলে এখন আমাদের ক্লাসিক্যাল ডান্স কয়টি, 8টাই হবে। যদি বলে দেওয়া থাকে যে কালচারাল ডিপার্টমেন্টের হিসাবে কয়টি, তাহলে 9টি। তাহলে আজকে এইটুকু পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। চাইলে আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর খুব তাড়াতাড়ি আমি অনেকগুলো প্রশ্ন সলভ করে দিতে পারি, কিন্তু এতে আলটিমেটলি কোনো লাভ হবে না। এক্ষেত্রে এক একটি প্রশ্ন আমাদের ডিটেলসে অ্যানালাইসিস করতে হবে, তা না হলে কিন্তু হবে না। দেখা যাক পরের ক্লাসে আমরা আলোচনা করব পরের প্রশ্নগুলো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড হিট দিস লাইক বাটন।